আশা ভোসলে যে কোন উচ্চতার শিল্পী তা নিয়ে কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমাদের নেই। এক কথায় বলা যেতে পারে তার কণ্ঠে দেবী সরস্বতী এবং দেবী মিউজ একসঙ্গে বসবাস করতেন। ভারতীয় সঙ্গীতের যাবতীয় অলংকার, মীর, গমক, মুরকি, হরকত এই সব তো তার কণ্ঠে জলভাত ছিলই। সেই সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের ফলসেটো, ভাইব্রেটো, রেভ, ইয়োডলিং এসব তিনি ইচ্ছে করলেই যখন তখন গাইতে পারতেন। আশা ভোসলের কথা বলতে গেলে 50-60 দশকের আশাকে ভুললে চলবে না, যিনি প্রায় শূন্য থেকে তাকে উঠিয়ে এনে তার দিদির পাশের সিংহাসনটিতে বসিয়ে দিয়েছিলেন যথাযোগ্য সম্মানের সাথে। তার নাম ছিল ওমকার প্রকাশ নায়ার। সবাই ডাকত ওপিজি বলে। এমনকি ওপিজিকে এই কাণ্ডটি করতে গিয়ে প্রচুর ঝুঁকি নিয়ে লতা মঙ্গেশকর নামক ভারতীয় সিনেমা সঙ্গীতের অনিবার্যতাকে অস্বীকার করবার ধৃষ্টতা দেখাতে হয়েছিল। ব্যাপারে তিনি একমাত্র দাবাং সঙ্গীত পরিচালক যিনি সারা জীবন একটিও গান লতাকে দিয়ে না গাইয়েও একটার পর একটা ছবির গানকে সুপারহিট করেছিলেন। এমনকি এক সময় বলিউডের সবচেয়ে বেশি টাকা পাওয়া সঙ্গীত পরিচালক হতে পেরেছিলেন। যদিও আশা ভোসলে প্রথম গান রেকর্ড করেন 1948 সালে, কিন্তু তিনি সে সময় যা কাজ পাচ্ছিলেন তা সবই তথাকথিত বি ক্লাস সিনেমায়। বড় সিনেমায় নায়িকার গান কেউ গাওয়াতে চাইতেন না। তখন লতা ছাড়া গীতা দত্ত, শামশাদ বেগম চুটিয়ে গান করছেন। আশা সঙ্গীত পরিচালকদের দরজায় ঘুরে ঘুরে সুবিধা করতে পারছিলেন না। কেমন একটা ধারণা বদ্ধমূল হয়ে গেল। আশা ভোসলের কণ্ঠ নায়িকার কণ্ঠ হতে পারে না, নায়িকার সখী, বাইজি অথবা ভ্যাম্পের কণ্ঠ অবধি হতে পারে, কিন্তু নায়িকার কণ্ঠ নৈব চ। একটা সময়ে সিনেমা পরিচালক PL সন্তোষী আশাকে নিয়ে আসেন ওপি নায়ারের কাছে। তিনি লক্ষ্য করলেন আশার যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও এক ধরনের কমপ্লেক্সে ভুগছে মেয়েটি। একদিকে তার মনে হচ্ছে তাকে দিদির কণ্ঠ থেকে আলাদা হতে হবে, কারণ আর একজন লতার মতো গায়িকাকে ইন্ডাস্ট্রি পাত্তা দেবে না। তাই তো চেষ্টা করছেন গীতা দত্তকে অনুসরণ করতে। এটা করতে গিয়ে তার কিছুতেই আত্মবিশ্বাস আসছিল না, নিজস্বতা খুঁজে পাচ্ছিলেন না। আশা ভোসলেকে একটা নিজস্ব কণ্ঠস্বরের মালিকানা হয়ে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন ওপি নায়ার। 1952 সাল থেকেই তার সঙ্গীত পরিচালিত সিনেমায় টুকটাক গান গাওয়াতে লাগলেন আশা ভোসলেকে দিয়ে, কিন্তু সেই ছবি এবং গান কোনোটাই তেমন হিট করছিল না। তাই আশা ভোসলে তখনও পেছনের সারিতেই রয়ে গেলেন। প্রথম বড় নায়িকার কণ্ঠ হবার সম্মান তাকে দেন সেই ওপি নায়ার 1957 সালে। তাও যে সে নায়িকা নন, বৈজন্তী মালার কণ্ঠ। নয়া দৌড় ছবিতে মোহাম্মদ রফির সঙ্গে ডুয়েট গান মঙ্গ কে সাথ তুমহারা मैंने मंग लिया संसार গানটি হলো সুপারহিট। সেই তার সিগনেচার করা বিখ্যাত টঙ্গা বিট শুরু হলো এখান থেকে। আশা ভোসলে পিছনের সারি থেকে উঠে এসে জায়গা পেলেন প্রথম সারির এক কোনায়। পরের বছরেই আরো এক ধাপ এগিয়ে ওপি নায়ার তাকে করলেন সেই সময়ের সবচেয়ে নামী নায়িকা মধুবালার কণ্ঠ। তাও সলো হাওড়া ব্রিজ ছবিতে আইয়ে মেহেরবান গানটি গাইলেন। এই গানটির মধ্য দিয়েই ভার্সেটাইল আশা ভোসলের জন্ম হলো। একের পর এক হিট গান দিচ্ছিলেন আশা। আশা ছাড়া আর কোন নারী কণ্ঠকে ব্যবহার করা প্রায় বন্ধ করে দিলেন ওপি। গীতা দত্ত অনেকবার ফোন করেছেন তাকে নেওয়া হচ্ছে না কেন জানতে চেয়ে, কিন্তু ওপি তাকে জানিয়েই দিয়েছিলেন অন্য কাউকে দিয়ে গাওয়ালে আশা খেপে যাবে। এই সময় দিদির সঙ্গে আশার সম্পর্কের দূরত্বটাও অনেকটা বেড়ে গেল। সে সময় তারা দুজনে মুম্বাইয়ের একই রাস্তার এপারে ওপারে থাকতেন। শোনা যায় তাদের দুজনের বাড়িতে একই বাই কাজ করত। দুজনেই নাকি তার কাছে খবর নিতেন কে কোন গান রিহার্স করছেন বাড়িতে। ওপি ও আশার 1952 সালে যে মেলোডির স্নিগ্ধ ছায়াচ্ছন্ন সুহানা সঙ্গীত সফরটি শুরু হয়েছিল 1973 সালে তা থেমে গেল। তার ঠিক কারণটি দুজনের কেউ স্পষ্ট করে বলেননি, তবে এটি নেহাতি একটি ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। এই জুটি ভেঙে যাওয়াতে আশার সঙ্গীত যাত্রায় পরের চূড়াগুলো ডিঙিয়ে যেতে তেমন কোনো পিছুটান বাধা হয়ে দাঁড়ায়নি, কারণ ততদিনে তিনি জগৎ বিখ্যাত হয়ে গেছেন। তার নতুন ইনিংস শুরু হয়ে গেছে রাহুল দেব বর্মনের সঙ্গে।
কিন্তু অপি নায়ার যেহেতু জিদ করে তিনি লতার সঙ্গে কাজ করেননি, আর ততদিনে তার প্রিয় গায়িকা গীতা দত্ত অ্যালকোহলিক হয়ে নিজেকে শেষ করে দিয়েছিলেন। তার কাছে গান গাওয়াবার মতো তেমন কোনো লিড ফিমেল ভয়েস ছিল না। এদিকে আবার তিনি সে সময় একদিন তার রেকর্ডিং এ দেরি করে আসার জন্য রাফির সঙ্গেও ঝগড়া করে বসে আছেন। 1973 থেকে 1978 পর্যন্ত তিনি প্রায় কোনো কাজই পেলেন না। তারপর অবশ্য কিছু কাজ করেছেন। 1994 অবধি টুকটাক কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে, কিন্তু আর দাপট নিয়ে ফিরতে পারেননি কোনোদিন। এরপর তিনি সিনেমা জগৎ থেকে অবসর নিয়ে নেন। অপির জীবনের সবকিছু এলোমেলো হয়ে যায়। বিখ্যাত মেরিন ড্রাইভের নিজের বাড়ি ছেড়ে, তার নিজের পরিবার ছেড়ে, সব শখ শৌখিনতা ছেড়ে তিনি চলে যান মুম্বাইয়ের শহরতলি থানেতে। সেখানে এক নাখায়া পরিবার তাকে তাদের পরিবারের বাবুর্চি করে রেখে দেয়, তাদের তত্ত্বাবধানে পরম আদরের সঙ্গে। চূড়ান্ত বিলাসবহুল জীবন ছেড়ে তিনি বাস করতে থাকেন 2 কামরার ছোট বাড়িতে। আমৃত্যু সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের জন্য হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। ওষুধ নাকি ভালোই দিতেন। এইরকম একটা সময়ে সেখানে অনেক কষ্ট করে সন্ধান জোগাড় করে এক সাংবাদিক তার একটি ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। অপিজি তাকে বলেছিলেন, আমি জীবনের সব ভালো কাজগুলো পেয়ে গেছি। সেরা সম্মান, সেরা সফলতা, সেরা গাড়ি, সেরা বাড়ি, সেরা পোশাক, সেরা নারী, সেরা পানীয় সব পেয়েছি, কিন্তু আমি নিজেই বেছে নিয়েছি আমার এই সঙ্গীতবিহীন স্বেচ্ছা নির্বাসন। আমি এখানেই বেশ ভালো আছি। তিনি এও বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে ভালো সময় কেটেছে আশার সঙ্গে। সেই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি সেই ইন্টারভিউ শেষ করেছিলেন একটি শায়রি বলে, आशियाना अपना लूट गया अपनी नजर के सामने, होके बेघर में खड़ा अपने घर के सामने। डेस्क रिपोर्ट, ढाका एक्सप्रेस।